কারণ পাকিস্তান কূটনৈতিক বিজয় হিসেবে ধরে নিয়ে যেভাবে একটা ইসলামাবাদ চুক্তি নাম দিয়ে একটা কিছু তৈরি করার চেষ্টা করেছে, দুই দেশ তাতে সম্মতি দিয়ে একটা আশাবাদও তৈরি করেছে 2 সপ্তাহের জন্য। তার মাঝখানে ইসরায়েল একটা কাণ্ড ঘটিয়ে ফেলল লেবাননে, এবং এরপর আমরা দেখতে পেলাম নানামুখী টালমাটাল অবস্থা। একটু বলবেন কোথায় যাচ্ছে, এবং আপনি নিজে মনে করেন কিনা যে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক হবে ইসলামাবাদে কার্যকর? উম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকে ও ধন্যবাদ। আসলে আপনি আমরা তো একটা খুব কঠিন এবং জটিল বৈশ্বিক রাজনীতির মধ্যে পড়ে গেছি। এই বৈশ্বিক রাজনীতিটাকে যেভাবে খুব সহজ করে ইসলামাবাদ কেন্দ্রিক একটা আলোচনার মধ্যে, একটা আলোচনার প্যাকেজে আমরা গত 2-3 দিন যাবত, 4-5 দিন যাবত আমরা ঢুকিয়ে ফেলেছিলাম, জি। এটা খুব সিম্পলিফিকেশন ছিল আমার যেটা মনে হয়। আচ্ছা। তো মানে রাজনীতিটা তো ওখানে তো অনেকের স্বার্থ জড়িত। এই মধ্যপ্রাচ্য যে যুদ্ধটা হচ্ছে, আপনি দেখেন যে যেটা বলা হচ্ছে যে চীন এবং রাশিয়া যে এটার সাথে ইনভলভ, বা উত্তর কোরিয়া, এটাকে অনেকেই বলছেন বা আমরা দেখতে পাচ্ছি, বা অনেকগুলো প্রমাণও আছে। আবার অন্যদিকে দেখেন আমেরিকা, ইসরায়েল, তার পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে ভিতরে ভিতরে আরো অনেক ওয়েস্টার্ন কান্ট্রি নানাভাবে ইনভলভ আছে। তো এই ইনভলভমেন্টের পিছনে কিন্তু একটা তেল বাণিজ্য তো আছেই। আপনি যদি আজকে এই উইন উইন সিচুয়েশনটা হয় দুই পক্ষের মধ্যে, তাহলে তো আসলে ইরান ইরানেই জিতে যাচ্ছে একদিক দিয়ে, উইন উইন সিচুয়েশন হলো। আপনি যদি স্ট্যাটাস কো মেনটেন করেন, তাতেও কিন্তু ইরান জিতে যাচ্ছে, স্ট্যাটাস কো যদি মেনটেন করেন আপনি। তো ইরান জিতে যাওয়া মানে হলো চীন এবং রাশিয়া কিন্তু একটা মানে আমেরিকাকে সাথে একটা 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 রিভেঞ্জ হয়ে গেছে, হয়ে যাবে। তো এই অবস্থাটা তো পুরো পশ্চিমা বিশ্বকে একটা ভালনারেবল করে ফেলবে। এখন আপনি এটার মাধ্যমে পুরো পশ্চিমা বিশ্ব কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে, এবং তারা তাদের মানে হেজমনিক যে স্ট্যাটাস, সেটার কিন্তু কিছুটা হলো ম্লান হবে, আপনি যত কিছু হোক না কেন। এবং এই ঘটনা কিন্তু আমেরিকা আহ আপনার কোরিয়ার ওয়ারে করেছে। কোরিয়ার ওয়ারে কিন্তু এই ঘটনাই ঘটেছে, এইরকম একটা ঘটনা ঘটেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রথমে ইনভলভ ছিল না। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে আক্রমণ করেছে, এবং পরবর্তীতে কিন্তু আপনি জানেন যে আহ, উত্তর কোরিয়ার সাথে চীন এবং রাশিয়া যুক্ত হয়েছিল, এবং দক্ষিণ কোরিয়াতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র বাহিনী, এই তিন পক্ষকে কিন্তু মারাত্মক একটা মানে মারাত্মকভাবে পরাজিত করেছে, যদিও এটা আনফিনিশড ওয়ার বলা হয়। তো এই যে পরিস্থিতিটা ওখানে দেখেন আপনি, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সোভিয়েত রাশিয়ার যে বিস্তার, সেটা ঠেকানো হয়েছে। ঠিক একইভাবে আপনি দেখেন আজকে পশ্চিমা বিশ্বের যে বিস্তার ও আধিপত্য, এইটা ঠেকানোর একটা একটা পেছনের প্রক্রিয়া চলছে এই ইরান এবং ইরানের মাধ্যমে। এই যুদ্ধে যে ইরানের যে এতদিন সার্ভাইভ করার যে অবস্থাটা, এর পেছনে ইরানের শক্তি তো আছে, নতুন কিছু তাদের উদ্ভাবন আছে, কিন্তু পাশাপাশি কিন্তু চীন এবং রাশিয়া এবং তাদের পক্ষের অন্যান্য শক্তিগুলোর ইনভলভমেন্ট এবং তাদের যে সমর্থন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ করেছে। তো এখানে একটা কিন্তু বৈশ্বিক স্ট্যাটাস পরিবর্তনের লড়াই, এটা আমরা কেউ খেয়াল করছি না। মানে এর যে যে ওয়ার্ল্ড অর্ডারটা চলছে পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রণে, এখানে নতুন বিশ্ব ব্যবস্থা নির্মাণ করার একটা অঙ্গীকার কিন্তু ব্রিক্সের মাধ্যমে অন্যরা করেছিল, এবং চীন এবং রাশিয়ার নেতৃত্ব দিয়েছে। কিন্তু সেটা আপনি জানেন যে যে কোনো স্ট্যাটাস পরিবর্তন হয় না যুদ্ধ ছাড়া। এখন যেহেতু আমেরিকা এবং ইসরায়েল এই ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, সেটাকে একটা অপরচুনিটি মনে করছে কিনা ব্রিক্স এর লোকজন। ব্রিক্স এর সবাই না, ব্রিক্সকে যারা নেতৃত্ব দিয়েছিল, তারা ওখানে কিন্তু তারা স্পষ্ট বলেছিল তারা একটা অল্টারনেটিভ বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায়। ওখানে পলিটিক্যাল অঙ্গীকার ছিল, আমরা অনেকেই ব্রিক্সকে মনে করি ইকোনমিক অঙ্গীকার, ওখানে একটা পলিটিক্যাল অঙ্গীকার ছিল, এবং সেখানে কিন্তু চীন এবং রাশিয়ার একটা প্রচ্ছন্ন নেতৃত্ব, না অবস্থান শুধু না, নেতৃত্ব ছিল। এবং এই নেতৃত্বটা হয়তো ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা অন্য কিভাবে নেবে সেটা আলাদা কথা, না, কিন্তু তাদের এখানে এখানে একটা বিষয় তো মানে আসতেই পারে, মানে নিউ ওয়ার্ল্ড অর্ডারে যে একপাক্ষিক সাম্রাজ্যবাদ ব্যবস্থা তৈরি হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজে বিশ্বের অপর প্রান্তে সেই শক্তি জায়গাটা যে তারা সমান্তরালে আসতে চাবে বা নিয়ে আসবে, সে কারণে আসলে চীনারা বাণিজ্য যুদ্ধের মতো একটা বড় যুদ্ধে লিপ্ত হয়েছে, এবং তারা আসলে সাফল্য অর্জন করেছে, যুক্তরাষ্ট্রের জন্য হুমকিও হয়েছে বটে। তো যেহেতু একটা জটিল রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে একটা নতুন বিশ্ব ব্যবস্থার পরিকল্পনা রয়েছে, এই তথ্যটা কি পাকিস্তান জানে না? জানার পরও কিভাবে এরকম একটা বড় আয়োজনের স্বপ্ন তারা দেখছে, এবং সেখান থেকে আমরাও আশাবাদী হচ্ছি? কিন্তু এটা তো পাকিস্তানের জন্য ইতিমধ্যেই একটা বিজয়।
পাকিস্তান কেন এই ভূ রাজনীতিতে নিজে খেলবে না? তার যদি একটা অপরচুনিটি থাকে, স্পেস থাকে, আচ্ছা। সে কিন্তু যেখানে এই আমেরিকাকে এবং ইসরায়েল মানে ইরানকে, ইরান তো রিজনাল পাওয়ার এক ধরনের, এবং আমেরিকা হলো সুপার পাওয়ার, সারা বৈশ্বিক পাওয়ার, গ্লোবাল পাওয়ার। দুইটা পক্ষকে যদি যেখানে সবসময় পাকিস্তান অন্যদের কাছে গিয়ে বলেছে আমাকে সেভ করো, আমাকে রক্ষা করো, জি। সেখানে পাকিস্তান এই দুতলের মধ্যে একটা একটা জায়গা পেয়ে যাচ্ছে। এটা তো তার বৈশ্বিক অবস্থানে জানান দিচ্ছে। সে এটাতে সে ব্যর্থ হয়, জি। তারা আসে যায় না, কিন্তু সারা বিশ্বে কিন্তু পাকিস্তান এই কাজটা করছে বা করতে চাচ্ছে, করতে পারে। এই অবস্থানটা কিন্তু সে তৈরি করতে পারে, এটাই একটা তার বিজয়। সে সেই বিজয়টা লাভ করতে চাচ্ছে। এটাতে সম্পূর্ণ সাকসেসফুল হবে সে, এই প্রত্যাশার তাকাচ্ছে না। সে যে দুই পক্ষের সাথে কথা বলতে পারছে, দুই পক্ষকে এক জায়গায় আনতে পারছে বা বুঝতে আনার পারছি, চেষ্টা তার করতে মানে পারছে। এই আলাপের মধ্যে তারা একটা প্ল্যাটফর্ম হিসেবে অবস্থান করতে পারছে, এটাই তারা তাদের কূটনৈতিক বিজয় হিসেবে ধরছে। এবং আপনি খুব চমৎকার করে বলছিলেন যে গ্লোবাল ভিলেজে যেহেতু আমরা থাকি, পাকিস্তান তাদের অবস্থান বা দাপটটা বা কূটনৈতিক মেধাটা জাহির করার একটা সুযোগ পাচ্ছে। আমি একটা ইস্যু নিয়ে আসলে দুজনের সঙ্গে কথা বলতে চাই বিরতির পর ফিরে এসে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। আজকে আমরা খবর পেয়েছি, ইনফ্যাক্ট গতকালকে, যেহেতু রাত 12টা পার হয়ে গেছে, বাংলাদেশের একটি শিপিং জাহাজ বাংলা জয়যাত্রা সেটাকে ফেরত পাঠানো হয়েছে। দ্বিতীয় ঘটনা ঘটেছে যে এখানে টোল দেওয়ার ক্ষেত্রে সেটা ইরানের কারেন্সিতেই দিতে হবে, রিয়ালের মাধ্যমে দিতে হবে, ডলারও চলবে না এবং চীনের ইউয়ানও চলবে না। এটা আসলে হরমুজ প্রণালীকে আরো জটিল করবে কিনা সেটা নিয়ে একটু আলাপ করার চেষ্টা করব।